বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন করছো? আমি যা পড়াচ্ছি সেগুলো পড়ছো তো বাসায়? না পড়লে কিন্তু কিছুই বুঝবা না, আর তোমাদের প্রথম সাময়িকী পরীক্ষার জন্য কিন্তু তৈরি হতে পারবে না। তাই তোমরা যা আমি পড়াই সেটা একটু বাসায় বসে পড়বা। তোমাদের আমি পড়াচ্ছিলাম সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ ধারা। পটভূমি আমি গতদিন আলোচনা করেছি যে কোন কোন সমাজবিজ্ঞানী না, কোন কোন দার্শনিক সমাজ সম্পর্কে প্রথম চিন্তা ভাবনা করেন, ধারাবাহিকভাবে যে চিন্তা ভাবনা করেন সেই চিন্তা ভাবনার একটা ধারণা আমি তোমাদের দিয়েছিলাম। আজকে আমি বলবো বিকাশ ধারার ক্ষেত্রে। আমরা গত ক্লাসেই আমরা জেনেছি যে সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোতে। অগাস্ট কোতে 1839 সালে একটা আলাদা বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেন, নামকরণ করেন সোশিওলজি। এই অগাস্ট কোতের শিক্ষক, ফরাসি দার্শনিক অগাস্ট কোতের শিক্ষক সেন্ট সাইমন প্রথম সমাজের শ্রমিক শ্রেণীদের যে দুর্দশা দেখে ওনার খুব কষ্ট অনুভব করেন এবং সেই সম্পর্কে চিন্তা ভাবনা করেন। তার সূত্র ধরেই অগাস্ট কোতে সমাজ সম্পর্কে বিভিন্ন চিন্তা ভাবনা করতে শুরু করেন। তারই ফলশ্রুতিতে তিনি 1839 সালে একটি আলাদা বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এত প্রতিষ্ঠিত হয়ে গেল সমাজবিজ্ঞান, কিন্তু সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে যে সমস্ত মনীষী বা সমাজবিজ্ঞানীদের অবদান অপরিহার্য, সেই সমাজবিজ্ঞানীদের কথা আজ আমরা কিছু আলোচনা করব। যেমন কার্ল মার্কস একাধারে সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। তিনি সমাজের শ্রেণী বৈষম্য, শ্রেণীহীনতা, শ্রেণীর ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত, অর্থনীতির মাধ্যমে যে শ্রেণী তৈরি হয় এবং তার ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত, এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন এবং তিনি বৈষম্যহীন একটি শ্রেণীতে সমাজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের বিখ্যাত একটি বই দাস ক্যাপিটাল। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস কোথাকার দার্শনিক? জার্মানি দার্শনিক। ওনার জন্ম জার্মানি। ওনার অবদান ছাড়া সমাজবিজ্ঞান বিকশিত হওয়া সম্ভব হতো না। সমাজবিজ্ঞানের, ওনার মতে সমাজবিজ্ঞানের কাঠামো দুই প্রকার, একটা হচ্ছে মৌল কাঠামো আর একটা হচ্ছে উপরিকাঠামো। মৌল কাঠামোটা কি? অর্থনীতি। আর উপরিকাঠামো সমাজের আর অন্য সব কিছু, যেমন সংস্কৃতি, সামাজিক প্রথা, রীতিনীতি ইত্যাদি। সমাজের অর্ধেকটাই দুই ভাগে বিভক্ত। সমাজের অর্ধেকটাই নির্ভর করে অর্থনীতির উপরে, অর্থাৎ অর্থনীতি দিয়েই কিন্তু সমাজটা পরিচালিত। অর্থনীতির মাপকাঠিতেই কিন্তু সমাজের ভিতরে যে শ্রেণী বৈষম্য, যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়, যে প্রতিযোগিতামূলক মানুষের ভিতরে ব্যক্তির সাথে ব্যক্তির যে আচরণ, সেটি হচ্ছে কিন্তু এই অর্থনীতির মাধ্যমেই হয়ে থাকে। সুতরাং সমাজের একটা অন্যতম ধারণা আমরা পাই এই সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের কাছ থেকে। ওনার অবদান অনস্বীকার্য। জীববিজ্ঞানী ডারউইন জীববিজ্ঞানের সাথে জীববিজ্ঞানী একজন, কিন্তু উনি জীবদেহের যে বিবর্তনের কথা উল্লেখ করেছেন। জীবদেহের যে পর্যায়ক্রমিকভাবে যে বিবর্তনটা আমরা লক্ষ্য করি, সেটা আমাদের সমাজবিজ্ঞানকে ভাবতে অনেক
সহযোগিতা করেন। হার্বার্ট স্পেন্সার একজন সমাজবিজ্ঞানের বিবর্তনবাদী সমাজবিজ্ঞানী, যার অবদান সমাজবিজ্ঞানের বিশেষ উল্লেখযোগ্য। সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার ডারউইনকে অনুসরণ করে, ডারউইন যেমন জীবদেহের বিবর্তনের কথা বলেছেন, উনি সমাজের বিবর্তনের কথা, এই জীবদেহের সাথে তুলনা করে সমাজের বিবর্তনের কথা বলেন। ওনার মতে 3 প্রকারের ছিল, 3 প্রকারের বর্ণদশা সমাজ ব্যবস্থা ছিল: বর্ণদশা, বর্বরদশা আর সভ্যদশা। তারপরে আমরা পাই সিগমন্ড ফ্রয়েড একজন অপরাধ বিজ্ঞানী, যে মানুষ জন্মগতভাবেই কিন্তু মনোবিজ্ঞানী ফ্রয়েড হচ্ছে যে মূলত মনোবিজ্ঞানী, যে এই মনের সাথে কিন্তু মানুষের জৈবিক যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা গড়ে ওঠে। সমাজে মানুষের যে ভূমিকা, যে শ্রেণী বৈষম্যই বলো, যে মনোভাবই বলো, সেটা কিন্তু মানুষের জন্মগতভাবে বা প্রাকৃতিক একটা প্রবৃত্তি। এটা আমরা সিগমন্ড ফ্রয়েডের কাছ থেকে পেয়ে থাকি। ওনার বিভিন্ন বইয়ের আলোচনা থেকে আমরা এটি পেয়ে থাকি। তারপর হচ্ছে এই বিশেষ করে এই কয়েকজন মনীষী, যাদের ছাড়া সমাজবিজ্ঞান বিকশিত হওয়া সম্ভব হতো না, যেমন অগাস্ট পোতে, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম কি বলেন, যে এমিল ডুরখেইমের কাছ থেকে আমরা কি পাই, যে মানুষ যে আত্মহত্যা করে, এই আত্মহত্যাকে উনি 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আত্মকেন্দ্রিক, একটা হচ্ছে পরার্থমূলক, আর একটা হচ্ছে নৈরাজ্যমূলক। এই যে কেন সমাজে এগুলো সংগঠিত হয়, সামাজিক বিচ্ছিন্নতা ঘটে, এগুলোও কিন্তু সমাজের একটা বিশেষ দিক নির্দেশনা দিয়ে থাকেন, ওখান থেকে আমরা পেয়ে থাকি। তো এই অগাস্ট পোতে, হার্বার্ট স্পেন্সার, সালমান ফ্রয়েড, তারপর হচ্ছে যে এমিল ডুরখেইম, ইনাদের অবদান ছাড়া সমাজবিজ্ঞান বিকশিত হওয়া সম্ভব ছিল না। তা ইনাদের অবদান অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আজকে পড়া দেব সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ ধারা। এটা ধারাবাহিকভাবে তোমাদের মুখস্থ করা লাগবে। প্রথমে পটভূমি, যে পটভূমির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে প্রথমে সমাজবিজ্ঞান সম্পর্কে অগাস্ট পোতে আমাদের সমাজবিজ্ঞানের জনক, ওনার দিয়েই আমরা সমাজবিজ্ঞানের যে নামকরণ হয়েছে সোশিওলজি, সেটা পেয়েছি, এবং সমাজবিজ্ঞানকে একটা পূর্ণাঙ্গ রূপ দান করেছেন সমাজবিজ্ঞানী অগাস্ট পোতে। কিন্তু ওনার পূর্বে যে সমস্ত দার্শনিকরা সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করে, সেই সমস্ত দার্শনিকদের ধারাবাহিকভাবে আমি গত ক্লাসে তোমাদের পড়াইছি। আজকে তোমাদের আমি বললাম যে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, যে সমাজবিজ্ঞান কিভাবে বিকশিত হয়েছে, কাদের দ্বারা বিকশিত হয়েছে, সেই বিকশিত যে রূপটা, সেটা আমি মোটামুটি তোমাদের কাছে তুলে ধরলাম। আজকে তোমাদের আমি বলবো যে এটা তোমাদের বাসায় পড়া থাকলো। এই পড়তে যে যদি তোমরা কোনো রকম কোনো সমস্যা অনুভব করো বা বুঝতে তোমাদের কষ্ট হয়, তখন তোমরা আমাকে ফোন দিও বা মেসেজের মাধ্যমে জানাও। যে সমস্ত মনীষী, দার্শনিক, সমাজবিজ্ঞানীদের কথা আমি তাদের কোন বইয়ের মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়েছি, তাদের চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ কোন বইয়ের মাধ্যমে আমরা দেখতে পাই, সেই বইগুলোর নাম কিন্তু তোমরা মনে রাখবা। যেমন এমিল ডুরখেইমের বইয়ের নাম দ্য সুইসাইড
দ্য সুইসাইড সহজ। তোমরা আমি আজকে তোমাদের এরকমভাবে একেবারে নির্দিষ্ট করে বলে দেবো না এই কারণে যে তোমরা যাতে একটু পড়ো, এটা তোমাদের একদম মুখস্থ থাকা লাগবে। সমাজবিজ্ঞানী বা অর্থনীতিবিদ কার্ল মার্ক্সের একটা বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল, এটা নিশ্চয়ই তোমাদের মনে রাখবে তোমরা। এভাবে প্রতিটা দার্শনিকের, প্রতিটা সমাজবিজ্ঞানী কোন বিষয়ে কোন বই থেকে আমরা তাদের সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে বা উদ্ভাবের ক্ষেত্রে ওনাদের তথ্য নিয়ে যে সামগ্রিক আলোচনার সম্ভব হয়েছে, সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে জানার চেষ্টা করবে। এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ তোমরা যদি না পড়ো আমার বলে কোনো, আমি শুধু পড়াই গেলাম তোমরা পড়লে না, সেটা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমার খুব খারাপ লাগে যে তোমাদের আমি শ্রেণী কক্ষে ক্লাস নিতে পারি না, তোমাদের সুন্দর মুখগুলো আমি দেখতে পাই না, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কি না সেগুলো না আমি সঠিকভাবে আমি ফিডব্যাক পাই না। এই জন্য আমার খুব কষ্ট হয় তোমাদের সাথে কথা বলতে গেলে, আমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে তোমাদের ক্লাস নিতে পারি না। তা আশা করি তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা, যে যখন যে বিষয়টা ক্লাস হবে সেই ক্লাসটা ভালো করে ফলো করে সুন্দর করে পড়াশোনা করবা। এই বলে তোমাদের শুভকামনা করে আমি আজকে পড়া শেষ করছি। আল্লাহ হাফেজ।